ফোন রেখে গোসল করতে গেল। এসে সেলফোন উঠে মারল, না, কল বা মেসেজ গেল না। এখনো ঘুমিয়ে। ছেলেটারা বিজনেস করে, এই বিজনেস করেন অমুনা। সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, অথচ তিনি এখনো ঘুমিয়ে। অবশ্য ঘুমাবেই তো, সারা রাত সাবিহাকে চালাতন করেছে। কল কাটবে না তো কাটবেই না। মধ্যরাত পর্যন্ত সাবিহাকে ফোন কানে রাখতে হয়েছে। ভাবতে বসেই অয়নের কল ব্যাক হলো। ঘুমন্ত কণ্ঠ, যেন এখনো বিছানায় চোখ বুজে রয়েছে। ফ্রেশ হয়ে কাল কল ব্যাক করি। সাবিহা সিলেটের কথা বলতে নিয়ে থেমে গেল। আরে পরে ব্যাক করবে মানে? মাত্র 2-1 ঘন্টা বাকি, তারপর তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সাবিহা ভাবলো ভালোই হয়েছে, পরে আর তাকে দোষারোপ করতে পারবে না। সে সাফ সাফ বলে দিবে, তোমাকে কল করে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি শুনতে চাওনি। কিন্তু মনে মনে সাবিহার খারাপ লাগছে। অয়নকে রেখে তার যেতে ইচ্ছে করছে না। সপ্তাহ খানেক দেখা সাক্ষাৎ হবে না, বিষয়টি আসলেই বেদনাদায়ক। সাবিহা কিছুক্ষণ ভেবেচিন্তে একটা মেসেজ পাঠালো অয়নকে, সিলেট যাচ্ছি পরিবারের সাথে সপ্তাহ খানেকের জন্য, সাবধানে থেকো। মিনিট 5 পর অয়নের ছোট্ট জবাব এলো, ওকে। সাবিহার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। মাত্র ওকে, ব্যাস, আর কিছু না। কোথায় অয়ন হন্তদন্ত ভঙ্গিতে তাকে কল করবে, চিন্তিত সুরে জানতে চাইবে হঠাৎ সিলেট কেন যাচ্ছি ইত্যাদি, অথচ ছেলেটা শুধু লিখেছে ওকে। সাবিহা ভাবলো অয়ন নিশ্চিত এখনো ঘুমের ঘোরে, না হলে এমন রিপ্লাই তার অয়নের হতেই পারে না, একদম না। তন্ময় ফিরেছে যখন তখন সবাই নিজেদের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে বসে। সকলে তৈরি, এখন তন্ময় রেডি হলেই বেরিয়ে পড়বে। মোস্তফা সাহেব হাত ঘড়িতে নজর বুলিয়ে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, লাগেজ গাড়িতে তোলা হোক। তাবৎ তন্ময় মাথা দুলিয়ে উপরে চলেছে। তন্ময়ের পেছন পেছন দীপ্ত ছুটল। সে কালো প্যান্টের সাথে সাদা টি শার্ট পরেছে, গলায় ক্যামেরা ঝুলিয়ে মাথায় সানগ্লাস দিয়েছে। আপাতত তন্ময়ের পেছন ছুটছে ছাকড়া মাথার চুলগুলো সেট করতে এবং পারফিউম দিতে। তন্ময় রুমে ঢুকেই ওয়াশরুমে ঢুকে গেল। সেই মুহূর্তেই ওর উকি ঝুঁকি মারল। সে সম্পূর্ণ রেডি। আনোয়ার সাহেবের শার্টের সাথে মিলিয়ে নেভি ব্লু কামিজ পরেছে, ব্লু রঙের সানগ্লাস মাথায় দিয়ে রেখেছে। উঁচু জুতো জোড়া খটখট শব্দ তৈরি করছে। তন্ময়কে চারপাশে দেখতে না পেয়ে রুমে ঢুকে গেল। বাথরুম থেকে শব্দ আসছে, নিশ্চয়ই গোসল করছে। ওরু আলগোছে সেখানে ওঁত পেতে রইল। পেছন থেকে দীপ্ত পারফিউমের শরীর দিতে নিয়ে বলল, এমন উকি চোখে দিচ্ছ যে? ওরু ভয় পেয়ে ধীর স্বরে আল্লাহ বলে কেঁপে উঠল। তুই কখন এলি? অনেক আগে, কিন্তু তুমি আমাকে দেখতে পারবে না, কারণ তন্ময় বেচারা তোমার চোখে আর কেউ কি আছে? চোখ জোড়া বড় সড়ো করে বলল, এসব বলছিস? আমি সব জানি। দীপ্ত চিকন সুরে গান গেয়ে দুলতে দুলতে চলে গেল। ওর চোখ জোড়া কিঞ্চিত কুঁচকে এসেছে। আর চোখে বাথরুমের দিকে তাকিয়ে বিছানায় গিয়ে বসলো, আবার উঠে দাঁড়ালো। এভাবে বসে থাকা ভালো দেখায় না বলে বাইরে চলে এলো। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিচের রুমে চলে এলো। নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করে ঠিক করলো, হ্যাঁ, সব নিয়েছে। লাগেজ ধরে ওরু বেরিয়ে পড়লো। যাওয়ার সময় আবারও উকি দিল। তন্ময় শার্ট পরেছে। তন্ময়ের সুঠাম দেহের কিছু অংশ দেখে লজ্জা পেল। দ্রুত পায়ের নিচে চলে এলো। এভাবেও তন্ময়কে চুমু দেবার পর থেকে ওরু ভীষণ লজ্জা পেতে শুরু করেছে। সে আগের মতো তন্ময়ের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। হৃদয় কাঁপে। মোট 4টি গাড়ি নেওয়া হয়েছে, 2টো বড় গাড়ি এবং 2টি ছোট গাড়ি। বড়গুলোর মধ্যে মুরব্বীরা যাবেন, ছোট দুটোর মধ্যে বাচ্চারা। ওরু ছোট একটা গাড়ির মধ্যে উঠতে গিয়ে অয়নকে দেখলো ব্যাগ কাঁধে নিয়ে বাইকে উঠছে, পরনে জিন্স প্যান্ট শার্ট। ওরু মুহূর্তেই দৌড়ে বাইকের সামনে এসে পৌঁছলো। ওরুর দেখা দেখে দীপ্তও ছুটে এসেছে। তাদের কিছুটা সামনেই মোস্তফা সাহেব এবং ওহির সাহেব দাঁড়িয়ে। অয়ন এখনই হেলমেট পরে বাইক স্টার্ট করবে। ওরু দ্রুত কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ তন্ময় ভাইয়া? শহরের বাইরে। আম্মু আব্বু বিজনেস ট্যুরে গেছেন, একলা অনুভব করছিলাম, বিদায়। ভাবলাম কোথা থেকে ঘুরে আসি। আনন্দে ওর চোখ জোড়া জ্বলছে করছে। মাঝপথে অয়নকে থামিয়ে বলল, আমরা সিলেট যাচ্ছি সবাই মিলে, তুমি যাবে আমাদের সাথে? এটা কিভাবে হয়? তোমার পরিবার মিলে যাচ্ছ, আমি বাইরের লোক কেমন দেখাবে? ওরু মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল,
চাচু দেখো না, তুমি একটু বুঝিয়ে বলো তো। আমরাই তো, তাই না? একা একা অয়ন ভাইয়া কোথায় ঘুরবে? আমাদের সাথেই চলো। মোস্তফা সাহেব এগিয়ে এসে অয়নের কাঁধে হাত চেপে হেসে বললেন, চলো আমাদের সাথে, তুমি এলে ভালো লাগবে। কিন্তু পেছন থেকে আকাশ হেসে বললেন, আরে কিসের কিন্তু বেটা, চল আয় একসাথে যাব। অয়ন লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকে বলল, আপনাদের সমস্যা ফেললাম তাহলে? কোনো সমস্যা নেই। আনোয়ার সাহেব গাড়িতে উঠতে নিচ্ছিলেন। হুট করে মনে পড়ল তিনি সেলফোন বিছানায় ফেলে এসেছিলেন। অরু তার সামনেই দাঁড়িয়ে, তাই অরুকেই বলল, আম্মু ধরে সেলফোন আনতে পারবে না? খুব পারবো। বলতে বলতে অরু দৌড় লাগালো। ভেতরে ঢুকতেই দেখলো তন্ময় নামছে শার্টের হাতা ফোল্ড করতে করতে। অরু আর চোখে তাকিয়ে আনোয়ার সাহেবের রুমের দিকে ছুটল। সেলফোন সহ ফিরতে নিয়ে তন্ময়কে যে দাঁড়িয়ে থাকতে দেখবে এটা সে মোটেও আশা করেনি। অরু ফ্যাল করে নয়নে তাকিয়ে আছে। তন্ময় সদর দরজার সামনে দাঁড়িয়ে। এভাবে দাঁড়িয়ে থাকলে সে যাবে কিভাবে? হুট করে তন্ময় পকেট থেকে রুমাল বের করে এগিয়ে আসলো। অন্যমনস্ক ভঙ্গিতে অরু কিছুটা পিছিয়ে গেল। তার মুখশ্রীর থুতনি জুড়ে কালি লেপে আসছে, হয়তো কাজল। তন্ময় সেখানটাই মুছতে ধরল। অল্প ঘষতেই অরুর মেকআপ উঠে বসে। রুমালে লেগে থাকা হলদে হলুদ মেকআপ দেখেই তন্ময় বাকরুদ্ধ। অরু হাসার চেষ্টা করে বলল, এভাবে ডলাডলি করলে ফাউন্ডেশন তো উঠবেই। দেখি দাঁড়া সোজা হয়ে, এভাবে নড়চড় করছিস কেন? মুখ বেঁকিয়ে অরু সোজা সাপটা ভঙ্গিতে দাঁড়ালো। মনে মনে আওড়ালো, আপনি স্পর্শ করলে আমি আর নিজের মধ্যে থাকি না। আপনি কি বোঝেন কিছু? অভিমান পুষে অরু অন্যদিকে তাকিয়ে সে আবদার করতে চাইলো গাড়িতে তন্ময়কে তার সাথে বসতে দিতে। তারপর ভাবলো থাক, কি দরকার, এগুলো কিছু যখন হলোই না তখন বুঝবে না। হঠাৎ চোখ গেল রান্নাঘরের দিকে। মুফতি বেগম দু হাতে টিফিন বক্স নিয়ে বেরোচ্ছেন। তন্ময়ও দেখেছে। অরুর থুতনি মুছে মুফতি বেগমের দিকে এগিয়ে গেল আর তার থেকে টিফিন বক্স নিয়ে বেরিয়ে পড়ল। সাবিহা বেশ চিন্তিত। অয়নের চিন্তায় মাথা ফেটে যাবার জোগাড়। বেশ কয়েকবার সেলফোন চেক করেছে, কোনো মেসেজ নেই। চিন্তিত সাবিহা যখন অয়নকে আকাশের সাথে হাসি তামাশা করে গাড়িতে উঠতে দেখল, মুহূর্তেই পাথর বনে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। অয়ন হুট করে ফিরে চোখ মেরে আবারও ভদ্রলোক সেজে থাকলো। সাবিহা হতভম্ব। দীপ্ত পাশ থেকে খোলাখুলি আলোচনা করছে অয়নের সম্পর্কে। সবকিছু শুনে সাবিহা বুঝতে পারল তার ঘন্টাখানেকের চিন্তা কোনো কাজেরই না। এই ছেলে আগে থেকেই সব জেনে শুনে এই চাল পেতে রেখেছে। কতটা শিয়ানা! সাবিহা রাগ করে মুখ ফুলিয়ে রাখলো। কথা নেই তার ওই ছেলেটার সঙ্গে। 4টে গাড়ি একসাথে রওনা হয়েছে সিলেটের উদ্দেশ্যে। ঘুরে ফিরে সব শেষে অরু নিজেকে তন্ময়ের গাড়িতেই পেল, তন্ময়ের পাশে। খুশি হবে নাকি ব্যথিত বুঝতে পারল না, তবে অরু খুব খুশি। তন্ময়ের সাথে ঘুরতে যাওয়া তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আর সিলেট ঘুরবে ভেবে তার সর্বাঙ্গ জুড়ে প্রত্যাশা জেগে উঠল। জাফলং মাদককুণ্ড জলপ্রপাত বাংলাদেশের শ্রেষ্ঠ চায়ের শহর মৌলভীবাজারেও অরু ঘুরতে চায়। মোট কথা সিলেটের সব সুন্দর সুন্দর জায়গা সে ঘুরতে চায়। রাত 7টার মধ্যে সিলেটের গণ্ডি পেরোনোর কথা। সেখানে তাদের গাড়ি এখনো ঢাকার ত্রিসীমানায়। জ্যাম দিয়ে ভর্তি ঢাকার রাস্তাঘাট। তার উপর মধ্য রাস্তায় ধর্মঘট পড়েছে। সম্পূর্ণ রাস্তা পরিবর্তন করতে হয়েছে। মধ্যে আবার মোস্তফা সাহেবদের গাড়ি ব্রেকডাউন খেয়েছে। সেটাকে মেরামত করতে 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন সন্ধ্যা নেমেছে, আঁধার হয়েছে পৃথিবী। তন্ময়দের গাড়ি নিরবচ্ছিন্ন রাস্তা ধরেছে। রাস্তার দুপাশে ফেলে যাচ্ছে সারি সারি গাছ, দালান কোঠা। তন্ময়ের গাড়ির পেছনে 3টে গাড়ি সোজা সাপটা সারি করে আসছে। একটি গাড়িও আগপাছ হচ্ছে না। দীপ্ত বসেছে তন্ময়ের গাড়িতে, তার দুপাশে অরু এবং সাবিহা। সে তার 2 বোনের মধ্যে লেপ্টে আছে। ড্রাইভিংয়ে তন্ময় এবং তার পাশে অয়ন। তন্ময় ড্রাইভ করার পাশাপাশি টুকটাক আলোচনা করছে অয়নের সাথে। দীপ্ত নড়ে চড়ে উঠছে একটু পরপর, যেমন তার অস্বস্তি হচ্ছে। আমাকে চেপে মেরে ফেলবে নাকি? তুই তো বললি আমাদের সাথে লেফটে বসতে চাস। বলে বড় পাপ করে ফেলছি, আমাকে মুক্তি দাও প্লিজ।
হেসে অরু জানালার দিক চেপে গেল। হঠাৎ দীপ্ত শব্দ করে বায়ু দূষণ করে বসলো। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু তার উচ্চ শব্দের বায়ু দূষণের আওয়াজ শোনা গেল। চমকে উঠেছে অরু সাবিহা, পরপর শব্দ করে হাসতে লাগলো। লজ্জায় হতভম্ব ছোট্ট দীপ্ত, কিন্তু এখন লজ্জা দেখবার সময় নেই। পূর্বেই সে পেট দুহাতে চেপে ধরল। হুট করে ভীষণ পেট ব্যথা করছে। দীপ্ত হু হু করে কেঁদে উঠল। আমার আর্জেন্ট 2 ধরেছে। তন্ময় ভাইয়া, ইটস ভেরি আর্জেন্ট। পেটের মধ্যে কুটুর মুটুর করছে, কিছু একটা করো। আমি বোধহয় পেন্টি করে বসবো, মানে গাড়িতেই। তন্ময় অস্পষ্ট স্বরে শিট করে দ্রুত গাড়ি থামালো। একটু অপেক্ষা করতে পারবি না? একদম না। আজকে রাত দেখছি। তন্ময় চারপাশে নজর বোলালো। আশেপাশে শুনশান নীরবতা। এদিকটায় বাড়িঘর নেই তেমন, তবে কিছুটা দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। সে আবারও গাড়ি স্টার্ট করলো, সেখানটায় গাড়ি থামাবে বলে। পেছনে দীপ্ত এতটুকু ধৈর্য ধারণ করতে পারছে না। অরু দীপ্তের মাথা বুলিয়ে দিয়ে বলল, এই তো সামনে বাড়ি, আর একটু অপেক্ষা কর শোনা। তন্ময়ের গাড়ি থামতেই পেছনের গাড়িগুলো থেমে গেল। মোস্তফা সাহেব কাজ খুলে মাথা বের করে ছেলের উদ্দেশ্যে বললেন। কি সমস্যা তন্ময়? তন্ময় মোস্তফা সাহেবের গাড়ির সামনে এসে দাঁড়ালো। ইশারায় তার গাড়ি দেখিয়ে বলল, দীপ্তর বাথরুম পেয়েছে, সেটেল করে আসছি। তোমাদের অপেক্ষা করতে হবে না, তোমরা যেতে থাকো। আচ্ছা আসো তাহলে। মোস্তফা সাহেবদের গাড়ি সহ বাকি দুটো গাড়ি চলে গেল। গাড়ি যেতেই দীপ্ত নড়ে চড়ে পেট ধরে দ্রুত পায়ে বেরিয়েছে। পেট ব্যথায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম চলেছে। অয়ন বেরিয়ে দীপ্তকে ধরে রেখেছে। ছেলেটা ব্যথায় ব্যাঙের মতো লাফাচ্ছে। তন্ময় অরু আর সাবিহার উদ্দেশ্যে বলল, তোদের কারো বাথরুম ব্যবহার করতে হবে, এখনই করে নিতে পারিস। সামনে বাড়ি ঘর পাওয়া মুশকিল, খুব নীরব অঞ্চল পড়বে বাকিটা রাস্তা। সাবিহা অরুর দিকে তাকালো। অরু মাথা দোলালো। তার বাথরুম ব্যবহার করতে হবে না, সাবিহারও প্রয়োজন নেই। তাহলে গাড়ি লক করে যাচ্ছে, ভেতরেই থাক। গাড়ি লক করে দীপ্তকে নিয়ে তন্ময় এবং অয়ন একটি কোয়ার্টার বাসার সামনে গেল। এই বাড়িটার দরজা খোলা, বাকি দুটোর সদর দরজা আটকে রাখা। সেখানে করাঘাত করার থেকে ভালো ঘোড়া বাড়ি থেকে সাহায্য চাওয়া। একজন বৃদ্ধা দরজার সামনে চেয়ার পেতে বসে আছে, হাতে লাঠি। তন্ময় তাকেই জিজ্ঞাসাবাদ করল, বাথরুম ব্যবহার করা যাবে নাকি। বৃদ্ধা ভীষণ শৌখিন প্রজাতির মানুষ। তিনি লাঠি হাতে উঠে দাঁড়ালেন। হাসি মুখে দীপ্তকে সাথে নিয়ে ভেতরে ঢুকলেন। তন্ময় পিছু পিছু গেল। দীপ্তকে বাথরুমে দিয়ে বেরিয়ে আসলো। পেছন পকেট থেকে একটি সিগারেট বের করলো। সিগারেট খানা ঠোঁটে গুজে ধরলো। আঙুলের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ লাইটার ঘোরালো। একসময় সেটা দাঁড় সিগারেট ধরিয়ে টান মারলো। মাথা উঁচু করে আকাশের পানে নিকশ কালো ধোঁয়া ছেড়ে দিল। তার চোখ অয়নের দিক চেপে অয়ন কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, ভাই তুমি সিগারেট খাও? মাঝে সাথে আমি সব মোটেই খাই না, এগুলো খেলে তো ক্যান্সার হয়, হৃৎপিণ্ড পুড়ে চারকা হয়ে যায়। তন্ময় হাসলো। অয়নের কাঁধ চাপড়ে বলল, আমি তো তোকে প্রায়শই দেখি আনসাচের দোকানে দাঁড়িয়ে সিগারেট খেতে। অয়ন ঠোঁট কামড়ে ফেলল। ভালো সাজতে গিয়ে খারাপ হয়ে গেল। লজ্জিত অয়ন হেসে বলল, ভাই ওই আর কি, মাঝে মধ্যে। সিগারেট খাওয়া বাবা পছন্দ করেন না, তাই কমিয়ে গিয়েছে। তবে হুটহাট মাথায় করে বসলে একটু খাই আর কি। সেম ভাই, আমারও ছাড়ার চেষ্টা করছি, কিন্তু পারি না। আছে না দিব? আছে দুটো। অয়ন নিজের পকেট থেকে একটা বের করে ঠোঁটে গুছল। সিগারেটটা তন্ময়ের লাইটার দিয়ে ধরালো। দুজন নিস্তব্ধতায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। নির্জন পরিবেশে শীতল আবহাওয়া। দু একজনের যাতায়াত দেখা দিচ্ছে। মিনিট খানেক পর দীপ্ত বেরিয়ে আসলো। চোখে মুখে তৃপ্তির হাসি। তন্ময় শোধালো, এখন ভালো লাগছে? হ্যাঁ ভীষণ। কি যে খারাপ লাগছিল না, তখন বলে বোঝানো যাবে না। হেসে অয়ন দীপ্তকে নিজের ঘাড়ে তুলে নিল। দীপ্ত ভয়ে চেঁচিয়ে উঠল। পরপর নিজেকে সামলে নিয়ে আনন্দে পা দোলাচ্ছে। কোলে ওঠার চেয়ে কি আরাম তা সে মুখে বলবে না। পুরুষ মানুষ কোলে চড়ে নাকি? গাড়ির সামনে আসতে অয়ন নামিয়ে দিল দীপ্ত। তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসলো। পাশে অয়ন। দীপ্ত সেই দুই বোনের মধ্য দিয়ে বসেছে।
চিন্তিত সুরে অরু বলল, ব্যথা বলেছে? খিদে পেয়েছে এখন প্রচন্ড। সাবিহা বলল, বাবার গাড়িতে খাবার আছে, দাঁড়া, গাড়িটা আমরা ধরে নিই। অরু বলল, কিছুক্ষণ পর ডিনারের জন্য নিরিবিলি জায়গায় গাড়ি পার্ক করা হবে, তখন খেয়ে নিস। এতক্ষণ আমি অপেক্ষা করব? আর বাদ করবি? মোস্তফা সাহেবের গাড়ি ধরতে তন্ময়ের আধা ঘন্টা লেগেছে মাত্র। 4টি গাড়ি এখন একসাথে চলছে। মোস্তফা সাহেবের গাড়ির পাশে গাড়ি নিয়ে তন্ময় শব্দ করে বলল, দীপ্তর খিদে পেয়েছে। রাত 8টা এখন। সিলেটের সীমানা ধরতে কমসে কম আরো 2-3 ঘন্টা লাগবে। অর্ধেক রাস্তাও শেষ করে নি। পূর্ব অঞ্চলে গাড়ি থামাবো, সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজনের যাতায়াতও ভীষণ কম। তাই করো তাহলে। তন্ময় এক টানে সামনে চলে গেল। মিনিট 10 পর গাড়ি থামিয়েছে পর্বতের চূড়ায়। এখানে টুকটাক পাথরের মেলা, হলদে স্ট্রিট লাইটের খাম্বা গাড়া বড়সড়, চারপাশ উজ্জ্বল। এখান থেকে আকাশের চাঁদ স্পষ্টভাবে কাছে দেখায়, যেমন হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। গাড়ি থেকে নেমে এসেছে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব এবং ওহি সাহেব। পরপর আকাশও বেরিয়ে এসেছে। শুধু বিবাহিত নারীগণ গাড়িতে, অরু, সাবিহা, রুবি, মোস্তফা সাহেবদের সঙ্গে। তারা বোনেরা মিলে গাড়ি থেকে খাবার এনে বাপ চাচাদের হাতে দিয়ে যাচ্ছে। অরু তন্ময়ের পছন্দের ডিশ প্লেটে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সবে। তন্ময় গাড়ির বোনেদের উপর বসে আছে। প্লেট তার হাতে ধরিয়ে অরু নিজের খাবার আনতে চলে গেল। খাবার নিয়ে এসে অয়নের পাশে দাঁড়ালো। তার অয়নের সাথে জমে ভালো, কথায় কথায় বলল, অয়ন ভাইয়া, এখান থেকে চাঁদ দেখতে বেশ সচ্ছল লাগছে, তাই না? হ্যাঁ, বিষয়টি এমন, আমাদের ওদিকে দালান কোঠা এবং গাছগাছালির মেলা, সেখান থেকে চাঁদ দূর আসমানে দেখা যায়। তবে এখানটা সম্পূর্ণ ফকফকা, নদীর ছিলসে যাওয়া পানি, বিলীন, কিন্তু কিছু নেই। তাই আমরা সরাসরি দেখতে পাই চাঁদটাকে। মনে হয় এই তো কাছে, হাত বাড়ালে ছুতে পারবো। হ্যাঁ, সাথে নদীর দিক লক্ষ্য করো, চাঁদ প্রতিফলিত হয়েছে। মনে হচ্ছে নদীর মধ্যে আরেকটি চাঁদের পৃথিবী। দুজন গল্পে মশগুল। এই দুইজনকে সাবিহা আর চোখে দেখে তন্ময়ের পাশে এসে দাঁড়ালো। দুই ভাই বোন একটু খাচ্ছে তো আরেকটু চাঁদের দিকে তাকাচ্ছে, না হলে গল্পে মশগুল দুই ব্যক্তির দিকে, যারা দুনিয়া ভুলে প্রকৃতির প্রেমে ডুবে বসে। পৃথিবীর মানুষগুলো আসলেই মশগুল। সিলেট 4টি জেলা নিয়ে গঠিত। সিলেট সদর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। সিলেট সদর জাফলং নিয়ে বিশ্ব পরিচিত। জাফলংকে প্রকৃতির কন্যাও বলা হয়। তেমনি মৌলভীবাজার বিশ্ববিখ্যাত মাদককুণ্ড জলপ্রপাতের জন্য। হবিগঞ্জ বিশ্বব্যাপী পরিচিত চায়ের জন্য। অপরদিকে সুনামগঞ্জের নাম উজ্জ্বল করে দেশবন্ধু মিষ্টি এবং পাথর। জবেদা বেগমের পিতৃস্থান সিলেট শহরের মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার মনু নদীর তীরে অবস্থিত। শহরটির চা বাগান ও গ্রীষ্মমণ্ডলীয় বনগণের জন্য সুপরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজার উপজেলা শ্রীমঙ্গলে জবেদা বেগমের পিতৃস্থান খানবাড়ি। বেশ সুনামধন্য পরিবার তার মৌলভীবাজার জেলার চেয়ারম্যান নরায়ণ মজুমদারের সাথে। জবেদা বেগমের বাবা হুশিয়ার সাহেবের খুব ভালো বন্ধুত্ব। তার উপর মৌলভীবাজারের সুনামধন্য রেস্টুরেন্ট খানবাড়ির মানে হুশিয়ার সাহেবের, এবং সাথে তাদের বেশ কিছু মিষ্টি জাতীয় জিনিসের বিজনেস রয়েছে। 5 ভাইয়ের একমাত্র বোন এবং হুশিয়ার সাহেব জয়তুল বেগমের একমাত্র কন্যা হিসেবে জবেদা বেগম ছোট থেকেই ভালোবাসায় বড় হয়েছেন। আদরের মেয়ে জামাই হিসেবে মোস্তফা সাহেব এই আদরে ভাগ বসিয়েছেন। তাকে এক প্রকার মাথায় তুলে রাখা হয়। ঠিক তাদের দুজনের ভাগ এসেছে তন্ময়ের কাঁধে। সে তার নানা বাড়ির চোখের মণি, তেমনই সাবিহা। তাদের মূল্য সেখানে অপরিসীম। গাড়ি মৌলভীবাজার মনু নদীর তীরে এসে পৌঁছিয়েছে। কাজ নামিয়ে অরু মাথা বের করে দিয়েছে জানালা দিয়ে। হুড়মুড়িয়ে চোখে মুখে বাতাস ছুঁয়ে গেল। সম্পূর্ণ নির্জন চারপাশ, কাকপক্ষীও নেই কোথাও। গাড়ি থেকেই অরু বড় নদীর এক ঝলক পেয়েছে। রাতের চাঁদের আলোয় চলচল করছে নদীর পানি। নদীটাকে ঘিরে আছে উঁচু নিচু গাছ। অরুর ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে যেতে, দৌড়ে ছুটে যেতে নদীর সামনে, নগ্ন পায়ে চারপাশে হাঁটতে। 2-1 বার পা ভেজাতেও মন চাইল, কিন্তু এত রাত করে এটা কখনোই সম্ভব নয়।
এদিকে তন্ময়ের নানা বাড়ি থেকে সমানে কল আসছে। এখনো কেন তারা পৌঁছয়নি? পুরো বাড়ি তাদের অপেক্ষায় বসে। এমতো অবস্থায় মনু নদীর তীর পর্যবেক্ষণ করার সময় করে মন খারাপ করে অরু তাকিয়ে রইল। গাড়ি চলছে, অরু নদীর চারপাশ দেখছে। শুনেছি মনু নদী বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও সিলেট জেলার একটি নদী। এই নদীর দর্শন করতে বিভিন্ন জেলা দেশের মানুষ আসে। অরু ভাবছে কাল সকাল সে এখানে চলে আসবে। অরুর বিচলিত চেহারা লক্ষ্য করে সাবিহা বলল, ভাই, নদীর সামনে যাওয়া যাবে না। না, এত রাতে যাওয়া ভালো না। এখানে প্রায়শই ডাকাতি হয়, সব জায়গায় খারাপ লোক মিলে, রিস্ক না নেওয়াই ভালো। সাবিহা অরুর কানে ফিসফিস করে বলল। কাল ক্লিয়ার, আমি আসবো। অরু খুশি হয়ে গেল। একটিবার নিজের চোখের চারপাশ না দেখলে তার শান্তি মিলবে না। তাই সে দ্রুত গতিতে মাথা নেড়ে বলল, আচ্ছা। উপজেলা শ্রীমঙ্গলের সীমানায় পৌঁছিয়েছে তাদের গাড়ি। 20 মিনিটের রাস্তা অতিক্রম করেই পেয়েছে বিশাল জমি নিয়ে তৈরি খান বাড়ি। সাদা রঙে রাঙানো বাড়ি থেকে সদর দরজা অবধি বাড়ির চারপাশ বড় বড় দেয়াল দিয়ে আটকে, কারুকার্য করা চারপাশের দেওয়ালের উপরে বড় বড় কাঁটা ব্যবহার করা হয়েছে। আর কারণ রাত-বিরেত ডাকাতি চোরের হামলা হতেই পারে। দেয়ালের বাইরে ভিতর দিয়ে উঠেছে আসমান ছোঁয়া গাছগাছালি। এই রাতের আধারে একটি ভুতুড়ে বাড়িও বলা যেতে পারে। ভুতুড়ে বাড়ি বললেও বাড়ির সৌন্দর্য একাংশে ঘাটতি পড়বে না। সদর দরজার সামনেই একজন সুস্বাস্থ্যবান বৃদ্ধ দাঁড়িয়ে। ইনি হুঁশিয়ার খান, জয়তুন বেগমের স্বামী, জবেদা বেগমের বাবা এবং তন্ময়ের নানা। ঘণ্টা ধরে তিনি এখানেই ঘুরঘুর করছেন, যেন বাড়ির ভেতরে মন টিকছে না। গাড়ি দেখে তিনি স্পষ্ট বাংলা ভাষায় আওয়াজ দিলেন ছেলেদের, তবে তাতে সিলেটি টান রয়েই গেল। এই আবু বকর, শফিক, রাসেল, মুজাহিদ, বাহিরে আয় তাড়াতাড়ি। আব্বা আই বলতে বলতে মোজাহিদ সাহেব লুঙ্গি পরে বেরিয়ে এলেন। তার পিছনে এসেছে তার বড় মেয়ে কলি, 19 বছরের যুবতী। অন্য দিনগুলো হলে এই সময় কলি ছেঁড়া কাপড় চোপড় পরেই নিজের ঘরে পড়ে থাকতো। তবে আজকের দিন আর অন্য দিন তো এক নয়। আজকের দিন অন্য দিনের থেকে ভিন্ন, তাই সে সুন্দরভাবে সেজে গুজে আছে। পরপর শফিক সাহেবও বেরিয়ে এসেছেন, তার সাথে এসেছে স্ত্রী নাজমা। মোস্তফা সাহেব আগে শ্বশুরের কাছে এলেন, জড়িয়ে ধরে বললেন, ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ বাবজান, ভালোই আছি। চলো চলো, বাইরে দাঁড়ানো লাগবে না। তন্ময় সাবিহাকে দেখে তাদের বুকে জড়িয়ে নিলেন হুঁশিয়ার সাহেব। পরপর সালাম জানালেন আনোয়ার সাহেব, ওহি সাহেবকে। মাথায় হাত বুলিয়ে দিলেন অরু, রুবি এবং দীপ্ত। আলাপ আলোচনার মধ্যে ঢুকছেন ভেতরে। মুজাহিদ সাহেবদের সঙ্গে তন্ময়, অয়ন, আকাশও লাগেজ নিচ্ছে ভেতরে। ঘন্টার পর ঘন্টা সফর করে সকলেই বেশ ক্লান্ত। সেদিনের মতো আলাপ আলোচনা বা গল্পগুজব করা হয়ে ওঠেনি। মুক্ত করে রাখা কক্ষগুলোতে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। অরু তার 2 বোন সাবিহা, রুবির সাথে ঘুমিয়েছিল। বেশ ভোর করেই ঘুম ভেঙে যায় তার। বিছানা ছেড়ে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। ভোরের স্নিগ্ধ অস্পষ্ট প্রভাত দেখা মিলল। সে কি অমায়িক দৃশ্য! তাকিয়েই থাকতে ইচ্ছে করল। দুহাতে চুল খোপা করতে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরিবর্তন করে সুন্দরভাবে তৈরি হয়ে নিল। ঘড়ির কাঁটা এখন 6টায়। বিছানার সামনে গিয়ে সাবিহাকে ডেকে ওঠালো। সাবিহা নড়ে চড়ে উঠে বসে আবারও হেলে দুলে পড়ে গেল। তারপর অরুর টানে পুনরায় উঠে বসে। দুলতে দুলতে বাথরুমে চলে যায়। এই ফাঁকে অরু কক্ষের বাইরে উঁকি দিল। কেউ নেই, সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজমান চারপাশে। মনে হচ্ছে বাড়ির কেউ এখনো ওঠেনি। ভালোই হয়েছে, সাবিহা আর সে বিনা দ্বিধায় চলে যেতে পারবে। কিন্তু অরুকে অবাক করে দিয়ে সাবিহা ফ্রেশ না হয়ে পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাকে আবারও ঠেলতে লাগলো অরু। সাবিহা অস্পষ্ট ঘুমন্ত সুরে বলল, মনু নদী আমার ঢাকা ফিরে যাওয়ার দিন দেখা যাবে, কেমন? আজ মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাব। তুই বরফ এখন ঘুমিয়ে পড়। গতকাল রাতে আমি ভাইয়ের সাথে কথা বলেছি, দুপুরের খাবার খেয়েই আমরা বেরোবো। সত্যি? আল্লাহর রাস্তা আমাকে ঘুমাতে দিই। বলতে না বলতেই সাবিহার সেলফোনে শব্দ করে বসলো।
ঘুমো ঘুমো চোখে স্ক্রিনে তাকালো। অয়নের মেসেজ। সাবিহা না দেখার ভান করে মরার মতো ঘুমিয়ে পড়ল। ওরও অশান্ত মনে বিছানায় বসলো। সিলেট সে বেশ কয়েকবার এসেছে। এতবার এসে শুধু শ্রীমঙ্গল ঘুরেছে পুরোটা। তবে মাধবকুণ্ড জলপ্রপাত দেখা হয়নি, না সেদিকে তার যাওয়া হয়েছে। কিন্তু আজ দেখতে পারবে। তারা ভ্রমণে বেরোবে। ভাবতেই অরুর মন থেকে মনুনদী বেরিয়ে গেল এখনকার জন্য। সাবিহার পাশে সেভাবে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। অরুর ঘুম ভেঙেছে যখন, তখন ঘড়ির কাঁটা 12টা 20। বাহ, ভালোই ঘুম দিয়েছে। বিছানায় নিজেকে একা পেল। সাবিহা, রুবি কেউই নেই। মুখ ধুয়ে দ্রুত পায়ে বেরিয়ে পড়ল বৈঠকখানার উদ্দেশ্যে। সবাই বৈঠকখানায় উপস্থিত। উপর থেকে দেখতে লাগছে জনসভা। অরুকে দেখে নাজমা বেগম হেসে বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও। অরু আর চোখে তন্ময়কে খুঁজল। আশেপাশে নেই। চেনা জানা মানুষদের সাথে দেখা করতে গিয়েছে হয়তো। খেয়ে দিয়ে অরু পুরো বাড়ি ঘুরতে আরম্ভ করলো। 17 কক্ষ নিয়ে খান বাড়ি। এক একটি কক্ষের বিশালতা প্রখর। বাড়ি ঘুরে নেমেছে বাড়ির চারপাশ দেখতে। চারপাশে গাছ, গাছ আর গাছ। তবে বাড়ির বাম পাশে ফুলের বাগান দেখা গেল। অরু সেখানে কিছুক্ষণ বসে রইল। উঠে হাঁটা ধরল বাড়ির পেছনের পুকুর পাড়ের দিক। পুকুর পাড়ের জায়গাটুকু অরুর খুব পছন্দের। সে গতবার যখন এসেছিল বেশিরভাগ সময় এখানেই বসেছিল। পুকুরের পানি, চারপাশের গাছ, পাখিদের ডাক, মাথার উপরে নীল আসমান সবকিছুই আকৃষ্ট করে তাকে। পাঁচজোড়া থমকে গেল অরুর। পুকুরের সামনে তন্ময় দাঁড়িয়ে। শুধু দাঁড়িয়ে নয়, দাঁড়িয়ে সেলফোনে কথা বলছে। এখন বিষয়টি হচ্ছে সে কি সামনে এগোবে নাকি চলে যাবে। ভাবতে না ভাবতে চোখ গেল দূরবর্তী একটি স্থানে। কেউ উকি দিয়ে আছে। অরু ভালোভাবে পর্যবেক্ষণ করে চিনতে পারল কলিকে। এই মেয়ে এভাবে উকি ঝুঁকি দিচ্ছে কেন? তন্ময় হুট করে পেছনে তাকালো। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ কণ্ঠে ভরকে গেল অরু। পুকুর পাড় দেখতে এলাম। উকি ঝুঁকি মেরে? তন্ময় শুধু অরুকে দেখে। ওই যে লুকিয়ে থাকা কলিকে কেন দেখছে না? আর অরু তো উকি ঝুঁকি দিচ্ছিল না। সে তো সত্যিই পুকুর পাড় দেখতে এসেছে। তন্ময় এখানে দাঁড়িয়ে এটা কি সে জানতে নাকি? উকি ঝুঁকি দিচ্ছি না। কথাগুলো বলে পায়ের জুতো চোরা খুলে নগ্ন পায়ে মাটিতে হেলে দুলে হাঁটতে লাগলো। ধীর পায়ে নামলো পুকুরের পানিতে। শুকনো সিঁড়িতে বসে পা চোরা ভিজিয়ে দিল। আহ, আরাম। এই সুখের কোনো বর্ণনা নেই। শীতল উষ্ণতায় মন স্বাচ্ছন্দ্যে দুলছে। মাথা ঘুরিয়ে অরু তন্ময়কে হাতের ইশারায় ডাকলো। আসেন। অরুকে এখন কতটা আবেদনময়ী লাগছে তা সে একদমই উপলব্ধি করতে পারছে না। এই যে বাতাসে উঠতে থাকা চুলগুলো দিশেহারা, ওড়নাখানা সিঁড়িতে মেলে আছে। পুকুরের পানিতে বেসামালভাবে পা দুলিয়ে চলেছে। প্রাণ খুলে হাসছে। হঠাৎ করে ঘুরে তন্ময়কে ডাকছে। তন্ময় সারা শব্দ না করলে মুখ বেঁকিয়ে আবারও পা দোলাতে ব্যস্ত হয়ে উঠেছে। এই দৃশ্যটি একটি রোমান্টিক ফিল্মের মতো দেখতে লাগছে। তন্ময়কে কয়েকবার চলে যাওয়ার জন্য পা বাড়াতে দেখা গেল। পা বাড়িয়ে আবারও একই জায়গায় দাঁড়াচ্ছে। চলে যেতে নিয়েও যাচ্ছে না। ওরও প্রশ্ন করল, আজ আমরা যাচ্ছি তো মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে। এক্সাইটেড। আপনি গিয়েছিলেন দমা ভাইয়া? কবার? সাবিহা আপু 2বার গিয়েছে। কই, আমাকে তো কখনো সাথে নিলেন না। আপনি আমাকে কোথাও নেন না। আচ্ছা, আপনি এত দেরি করে জবাব দেন কেন? আমি কি প্রশ্ন করেছিলাম ভুলে যাই? পেছন থেকে শব্দ পেয়ে ওরও মাথা ঘোরালো। কলি তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে। মাথায় লম্বা ঘোমটা দেওয়া। লজ্জায় মাথা উঁচু করছে না। মাথা নিচু রেখেই বলল, দাদাজান ডাকছেন আপনাকে। এই দৃশ্যটি সচক্ষে দেখে একটা বাংলা নাটকের কথা মনে পড়ল ওর। সেখানে এমন একটি দৃশ্য ছিল। শহরের নায়ক পরিবারের কথায় বাধ্যতামূলক বিয়ে করে গ্রামের মেয়ে। তো বিয়ের পরের দিন নায়ক উদাসীন ভঙ্গিতে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। নায়িকা ঠিক এভাবেই পাশে এসে দাঁড়ায়। অরুর হাসি পেল, তবে সে হাসলো না। এতক্ষণ ধরে ভাবছিল এই মেয়েটা কখন উকিঝুঁকি বন্ধ করে বেরিয়ে আসবে। অবশেষে এসেছে। তার প্রশ্ন করতে ইচ্ছে হলো, কেন দাঁড়িয়ে ছিল এভাবে লুকিয়ে? পরিস্থিতি লজ্জাজনক হবে বিধায় জিজ্ঞেস করলো না, বরং শুধালো,
কলি আপু আমাদের সাথে আসছো তো? তুমি তো নিশ্চয়ই প্রায়শই যাও। একইভাবে ধীর আওয়াজে জবাব দিল। না, যাওয়া হয় না। বাড়ি থেকে যাওয়ার অনুমতি নেই। এভাবেও মেয়েদের এত ঘোরাফেরা করতে নেই। মা বলেছেন বিয়ের পর শুধু স্বামী নিয়ে যেতে। দারুণ ব্যাপার, ভালো কথা বলেছেন আপু। আমিও একমত এ বিষয়ে। ঘোরাফেরার জন্য কি বিয়েটা করে ফেলবো? কলির জবাব পেল না, তবে তন্ময়ের চোখ রাঙানো দেখল অরু। ভারী গলায় তন্ময় কলিকে বলল, যাও, আসছি। সাধারণত মামাতো বোনদের সাথে তন্ময়ের দেখা সাক্ষাৎ হয় না, তাই সে সর্বদাই তুমি ব্যবহার করে এসেছে। সচরাচর তুই ছোট সকলের ক্ষেত্রে সে ব্যবহার করে না, তুমি বা আপনিতে সীমাবদ্ধ। কলিকে দ্বিধায় পড়তে দেখা গেল। এই যে একটু গিয়ে আবার ফিরে তাকাচ্ছে, ওরও কলির যাওয়ার পানে তাকিয়ে একান্ত ভাবনায় বিভোর। এই কলির হাবভাব সুবিধার লাগছে না। তার মন বলছে মেয়েটির মধ্যে বেশ ঘাপলা রয়েছে। ওরকে এখনো পা পিছিয়ে বসে থাকতে দেখে তন্ময়কে বিরক্ত দেখা গেল। যেতে নিয়ে পুনরায় ফিরে এসে বলল, উঠে আয়। অরু যেন তন্ময়ের উঠে আয় বলার অপেক্ষাতে ছিল। মুহূর্তেই দ্রুত গতিতে উঠতে নিতেই বেসামাল ভঙ্গিতে পুকুরে পড়ে গেল। পুকুরের পরিষ্কার পানি তন্ময়ের চোখে মুখে ছিটকে এসেছে। শার্টের কিছু কিছু জায়গায় ফোঁটা ফোঁটা পানি স্পষ্ট। অরুর নাকে মুখে পানি ঢুকেছে। ভেজা চুলগুলো সর্বাঙ্গে লেপ্টে আছে। মুখের সামনে থেকে কিছু চুল সরিয়ে উঠে দাঁড়ালো। কোমর সমান পানি কামিজ শরীরের সাথে মিশে আছে। পেটের দিকটা দৃশ্যমান, প্রত্যেকটি অঙ্গের ভাঁজ বোঝা যাচ্ছে। তন্ময়ের কপালে বিন্দু ঘাম জমেছে। আপাতত সে অরুর দিক ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে। তাকে দেখে বোঝার উপায় নেই সে রেগে নাকি না। অরু ভেবে নিয়েছে তন্ময় রেগে, তাই আগেই ভয়ার্থ গলায় বলল, ধমকাবেন না, আমি ইচ্ছে করে পড়িনি, পা পিছলে পড়েছি। এখানটা পিছিল হয়েছিল। তা কি আমি জানতাম? দীর্ঘশ্বাস ফেলে তন্ময় এগিয়ে আসলো, হাত বাড়িয়ে দিল অরুর দিকে। অরু হাত ধরে দুষ্টু হাসলো। সে না উঠে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তন্ময়কে টান মারল। আচমকা টানে তন্ময় কিছুটা ব্যালেন্স হারিয়ে ফেলে। এক পা পুকুরে পড়ে যায়, অন্য পা সিঁড়িতে থেকে যায়। লম্বা পা জোড়ার ফলে নিজেকে সামলে নিতে পেরেছে, কিন্তু অদ্ভুত এক জায়গায় হাত ছুঁয়ে দিয়েছে। তন্ময়ের বাম হাত অরুর কোমর ধরে। তার লম্বা আঙ্গুলগুলো অরুর পাতলা কোমর অনায়াসে চাপটে আছে। অরু নিজেও পাথরের ন্যায় দাঁড়িয়ে। এমতো অবস্থার সম্মুখীনে পড়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছে বলা যায়। তন্ময়ের দেহ তার সাথে ছুঁই ছুঁই প্রায়। গরম শ্বাস প্রশ্বাস মুখে থুবড়ে পড়ছে। বুকের ওঠা নামার গতি গুণে ফেলা যাবে। হৃদয়ের অস্বাভাবিক গতি কমাতে অরু পিছু যেতে নিয়ে অনুভব করলো কোমরে থাকা তন্ময়ের আঙ্গুল নড়ছে, যেন চারপাশ স্পর্শ করছে। অরু থরথর করে কেঁপে উঠল। তার গাল থেকে ঘাড় অবধি লাল আভায় রাঙিয়ে গিয়েছে। লজ্জায় সেভাবেই ডুবে গেল পুকুরে। তন্ময় পুকুরে পড়া পা উঠিয়ে নিয়েছে। ডুবে থাকা অরুর দিক আর চোখে তাকিয়ে দ্রুত পায়ে চলে গেল। কিছুক্ষণ পর রবি ওড়না হাতে পুকুর পাড়ে হাজির হলো। ভাই বললো তুই পুকুর পাড়ে গেছিস নাকি? বলেই অরুকে ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়েছে। হাত ধরে ওঠাতে ওঠাতে বলল, তোর কবে হেলদোল হবে? কিভাবে পড়ে গেলি বলতো? আর একটাবার পড়ে দেখাবো? আগে না। সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে অরু খেয়াল করলো তার জুতো জোড়া সিঁড়ির মাথায় গুছিয়ে রাখা। সে তো গাছের কাজটাই রেখেছিল, এখানে কিভাবে চলে এলো? অয়ন উপর তলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। তার হাতে চা দিয়ে গিয়েছে একটি যুবতী মেয়ে। বয়স 18-19 হবে। নাম রুবাইয়াত, আবু বক্কর সাহেবের মেয়ে। অয়নকে দেখেই লজ্জায় লাল নীল হয়ে পড়ছে। বিষয়টি অয়ন শুধু একা লক্ষ্য করেনি, সাবিহাও করেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। প্রতিক্রিয়া না দেখানো সাবিহাকে খেয়াল করে অয়ন আনমনে হেসেছে এবং এখনো হেসে যাচ্ছে। আর চোখে দেখল সাবিহা আসছে। অয়ন দৃষ্টি দূর আসমানে নিবদ্ধ করে চায়ের কাপে চুমুক বসালো। সাবিহাকে দেখেও না দেখার ভান করে রয়েছে। সাবিহা এসে গলা খাকারি দিয়ে উঠল। তুমি সিলেটে আগে এসেছো? বহুবার। সবকিছু ঘুরেছো? টুকটাক ট্যুর এসেছিলাম, বন্ধু বান্ধব
তাদের ভাই ব্রাদার এবং তাদের গার্লফ্রেন্ড নিয়ে বড়সড় ট্যুর দিয়েছিলাম বলা যায়। সাবিহার চোখ মুখ অন্ধকার হয়ে গেল, তবে তা লুকায়িত। এনিয়ে বিনিয়ে প্রশ্ন করল। তোমার অয়ন উদাসীন ভঙ্গিতে বলল, গার্লফ্রেন্ড? ছিল না। আমি তো তখন একতরফা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। সাবিহা লজ্জা পেল, সাথে বিষণ্ণ অনুভব করল। টপিক পরিবর্তন করার জন্য বলল, তোমার কাজকর্ম নেই, এভাবে হুট করে এসেছো, বাড়ির সবাই জানে? তোমার শ্বশুর শাশুড়ি কথা বলছো তো, তারা জানেন। তবে এটা নয় যে তাদের পুত্রবধূর সাথে এসেছে। জানেন বন্ধু বান্ধবদের সাথে ট্যুরে গেছি। বেশি বেশি বলবে না। ওকে। মুহূর্তেই দুজনের চারপাশে নিস্তব্ধতা বিরাজমান। অয়ন আর কথা বলছে না। সাবিহা চোখ মুখ অন্ধকার করে দাঁড়িয়ে। ছেলেটা কি পাজি? কথা বলতে কি নিষেধ করেছে নাকি? বেশি বকবক করতে নিষেধ করেছে। এভাবে তো কোনো কথাই সাবিহা শোনে না। আজ শুনে উদ্ধার করে ফেলছে একদম। সাবিহা বিড়বিড় করে চলে যেতে পা বাড়ালো। অয়ন পিছু ডাকলো। সাবিহা। অন্যমনস্ক ভঙ্গিতে জবাব দিল, আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারি না। অন্য মেয়েদের দিকে তাকানো তো দূরের বিষয়। মানে? অয়ন রহস্যময় ভাবে হাসল। চা শেষ করে কাপ সাবিহার হাতে ধরিয়ে দিল। পাশ কেটে যাওয়ার সময় ছুঁই ছুঁই হয়ে গেল। সাবিহা কিছুক্ষণ অবুঝের মতো দাঁড়িয়ে রইল। অয়নের বলা কথাগুলো আবারও ভাবতে বসলো। অয়ন কি ভেবেছে সে জেলাস রুবাইয়াতকে নিয়ে? কখনোই না। মনে মনে এক বললেও সাবিহার ব্যথিত হৃদয় ঔষধ পেয়ে গেল। ওরও জিন্সের সাথে একটা ফতুয়া পড়েছে, গলায় স্কার্ফ ঝুলিয়েছে, চুলগুলো উঁচু করে ছুটি করে নিয়েছে, মাথায় সানগ্লাস লাগিয়েছে। আপাতত ভালো মানের গ্রিপের জুতো পরছে। তন্ময় বলে গিয়েছে গ্রিপের জুতো পরতে। হয়তো সে আগে থেকেই সন্দেহ করেছে ওর উঁচু হিল পরে বেরোবে, তাই ওয়ার্নিং দিয়ে গিয়েছে। সাবিহাও গ্রিপের জুতো পরে তৈরি হয়ে নিয়েছে। জলপ্রপাতে যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল, তাই সতর্ক হয়ে পথ চলতে হবে তাদের। হুঁশিয়ার সাহেব বৈঠকখানায় বসে হাতে পান, মুখে দিবেন ভাব, তবে দিলেন না। চুন আঙ্গুলে নিয়ে বললেন, সাবধানে যাইবা সকলে, সময় কইরা ফিরে আসবা। সমস্যা হলে কল দিবা, আমি আজ বাসায় আছি। সবাই মাথা নাড়ালো, বুঝেছে যেন। তারা মোট 8 জন রওনা হবে। তন্ময়, অরু, অয়ন, সাবিহা, দীপ্ত, আকাশ, রুবি এবং কলি সবাই তৈরি হয়ে চলে এসেছে। জবেদা বেগম টিফিন বাক্স ধরিয়ে দিয়েছেন গাড়িতে রাখার জন্য। বেশ কিছু পানির বোতল এবং প্রয়োজনীয় সরঞ্জাম। তাদের সাথে বিশ্বস্ত ড্রাইভার যাবে। হুঁশিয়ার সাহেব তাদের একা ছাড়তে চাইছেন না। বাড়ির সামনে বড় মাইক্রো গাড়ি দাঁড় করানো। অরু জানালার সিট বেছে নিয়েছে এবং সে সর্বপ্রথম উঠে বসেছে। এক্সাইটমেন্টে তার গলা ধরে আসছে, কখন পৌঁছব। কিছুক্ষণ আগের হই হুল্লোড় আপাতত নিস্তব্ধতায় পরিণত হয়েছে। বৈঠকখানায় মুরব্বীদের সভা বসেছে। মোস্তফা সাহেবের পাশে জবেদা বেগম, দুজন পাশাপাশি বসে আছেন। অন্য পাশে হুঁশিয়ার সাহেব, বাম পাশে আনোয়ার সাহেব। ওহির সাহেবও রয়েছেন। আবু বক্কর সাহেব, মোজাহিদ সাহেব এবং বাকিরাও পাশাপাশি দাঁড়িয়ে। হুঁশিয়ার সাহেব এবার হাতের পান মুখে গুঁজে দিলেন। আঙুলের মাথায় থাকা চুন থেকে কিছুটা মুখে দিয়ে মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বললেন, জয়া তোমারে বলছে নিশ্চয়? মোস্তফা সাহেবের মুখের ভঙ্গিমা জানাচ্ছে তাকে কিছুই বলা হয়নি। জবেদা বেগম বললেন, আমি কিছু বলিনি। আচ্ছা, আমি বলি তাইলে। আব্বা। হুঁশিয়ার সাহেব হাতের ইশারায় মেয়েকে চুপ থাকতে বললেন। আয়েশ করে বসে ধীরে সুস্থে বললেন, বলির জন্য পাত্র খুঁজতাছি। মেয়ে বড় হয়েছে, বিয়া তো দিতে হইব। মোস্তফা সাহেব বুঝে ফেললেন নদীর পানি কোথায় গড়াচ্ছে। তিনি এমন কিছু প্রত্যাশা মোটেও করেননি। উপস্থিত সকলের সামনে নিশ্চুপ রইলেন। হুঁশিয়ার সাহেব আবারও বলতে লাগলেন, মুজাহিদ তন্ময়কে পছন্দ করেছে কলির জন্য। শুধু ওই না, সবাই কলির জন্য তন্ময়কে পছন্দ করেছে। আমারও মনে হয় তন্ময় থেকে ভালো আর কেউ হতে পারে না। এখন তোমাদের মতামত আশা করতেছি। পুত্রবধূ হিসেবে কলিকে কেমন লাগে? তাড়াহুড়া নাই, ধীরে সুস্থে ভাইবা জবাব দিবা। মোস্তফা সাহেব মাথা নিচু করে বসে। জবেদা বেগমকে ভীষণ ব্যাকুল দেখাচ্ছে।
তিনি স্বামীর হাত ধরতে চেয়েও ধরছেন না, অস্থির চোখে তাকিয়ে। মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা আমি আপনাদের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। মোজাহিদ সাহেবের চোখ মুখ কুঁচকে গেল সামান্য। তিনি চেহারায় ভদ্রতা বজায় রেখে বললেন, আলাদা কথা বলার কি আছে, সামনাসামনি বলেন। মেয়ে আমার, আমি শুনতে চাই যা বলার আছে আপনার। তন্ময়ের জন্য আমার মেয়ে থেকে ভালো মেয়ে আর পাবেন কোথায়? হুঁশিয়ার সাহেব চোখ রাঙালেন। রক্ত এত গরম কেন? ঠান্ডা হও, নিজের রুমে যাও। তিনি উঠে দাঁড়ালেন। মোস্তফা সাহেবও সঙ্গে সঙ্গে উঠলেন। হুঁশিয়ার সাহেবকে সাহায্য করে এগিয়ে নিচ্ছেন ডান পাশে। এদিকটায় হুঁশিয়ার সাহেবের নিজ কক্ষ। কক্ষে উপস্থিত আছেন জয়তুন বেগম। তিনি বিছানায় বসে জিকির করছেন। হুঁশিয়ার সাহেব চেয়ারে বসলেন। দরজা লাগিয়ে অপর পাশের চেয়ার টেনে মোস্তফা সাহেব বসলেন। মনে প্রাণে নিজেকে প্রস্তুত করছেন। মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো তিনি আজ বলতে যাচ্ছেন। এতে কিছুটা নার্ভাস অনুভব করছেন। হুঁশিয়ার সাহেবের রিয়াকশনের চিন্তা ও মাথায় ঘুরপাক খাচ্ছে। হুঁশিয়ার সাহেব সান্ত্বনা দিয়ে বললেন, যা মনে আছে বলে দাও, বেশি চাপ নিও না। বাবা তন্ময়কে তো আপনি জানেন কেমন ধরনের ছেলে, ও সেটার সাথে পরিচিত। খুব ইন্ট্রোভার্টেড, অনুভূতি ব্যক্ত করতে জানে না। ছোট থেকে একঘেয়ে স্বভাবের, আপনজন ছাড়া কাউকে চেনে না। তুমি যদি এগুলো নিয়ে চিন্তা করো তাহলে সব চিন্তা বাদ দাও। তন্ময় কেমন সবাই জানে, যেমন আছে তেমনই পছন্দ সকলের। বিছানায় বসা জয়তুন বেগম বললেন, তুমি বাধা না দিয়ে শোনো, পোলাটা কি কইবার চাই। পুরো কথা না শুনলে কথা কও কেন? হুঁশিয়ার সাহেব চোখ উল্টিয়ে তাকালেন স্ত্রীর পানে। তারপর মোস্তফা সাহেবকে কথা বলতে ইশারা করলেন। মোস্তফা সাহেব পুনরায় বলতে লাগলেন, যতই নিজের অনুভূতি লুকিয়ে রাখুক না কেন, বাবা হয়ে আমি ওর আচার আচরণ মুখ দেখেই সব বুঝতে পারি। হুঁশিয়ার সাহেব হেলদোল ছেড়ে এবার শক্তপোক্ত হয়ে বসলেন। মন দিলেন কথা শোনায়। তার মনে হচ্ছে কাহিনী গভীরে যেতে চলেছে। মোস্তফা সাহেব একটু থেমে আবারও বলতে লাগলেন, 2-3 বছর আগের কথা। একদিন হুট করে গভীর রাতে তন্ময় আসে আমার রুমে। কোনো দ্বিধাবোধ ছাড়াই বলে ফেলে সে অরুকে বিয়ে করতে চায়। অরুকে চিনেছেন তো? আমার ছোট ভাই আনোয়ারের একমাত্র মেয়ে। তখন অরু মাত্র 10ম শ্রেণীতে পড়ছে। ওকে খাওয়াতে, পড়াতে, শোয়াতে ও সবাইকে কাঠখড় পোহাতে হতো। এতটাই ছোট ছিল সে, বাড়ির আদরের রাজকন্যা। সেই মেয়েকে আমার দামড়া ছেলে হুট করে এসে বলছে বিয়ে করবে। আমি তখন কি বলবো বা করব বুঝতে পারি। আমি খুব আগে থেকে লক্ষ্য করেছি তন্ময়ের বিহেভিয়ার। ও সবসময় বেশ প্রোটেক্টিভ ছিল অরুর ক্ষেত্রে। অরুর সবকিছু নিজে হ্যান্ডেল করত। তবে আমি এতটা সিরিয়াস হয়ে ভেবে দেখি, ওরও আমার নিজের মেয়ের মতো, আমার দ্বিতীয় মেয়ে, আদরের মেয়ে। ওর জন্য আমি খারাপ চাইব না, নিজের ছেলের প্রয়োজনও নেই। তন্ময়কে বোঝাই এটা অসম্ভব, ওরও খুব ছোট তার জন্য, বা বিয়েটা এখন একদমই সম্ভব না। কিন্তু আমার ছেলের মাথায় তখন জেদ ভর করেছে, সে বিয়ে করবেই করবে। আমি তখন ভীষণ রেগে যাই, মাথা গরম করে চট দিয়ে বসি, বলি অরুর আশেপাশে ঘেঁষতে না। ছেলের জেদের সামনে একটা প্রমিজও করে বসি, যদি অরু নিজে এসে আমাকে বলে সে তন্ময়কে বিয়ে করতে চায়, তাহলে আমি সবকিছু পেছন ফেলে তাদের বিয়ে দিব। এসব বিষয় নিয়ে আমার আর আপনার মেয়ের মধ্যে বড়সড় একটা ঝগড়া বিবাদ হয়। মাথা গরম করে আমি খুব খারাপ ব্যবহার করে বসি, তার চরিত্র নিয়ে কথা তুলি। এই কারণবশত তখনই আপনার নাতি আর মেয়ে বাড়ি ছাড়ে। সেই থেকে তারা এই পর্যন্ত, মানে 3টা বছর অন্য ফ্ল্যাটে ভাড়া ছিল। মা হুট করে গিয়েছে দেখে ফেরত আসতে বাধ্য হয়। জয়তুন বেগমের চোখ জোড়া বড় হয়ে আছে। তিনি বিস্ময় নিয়ে বললেন, এই ব্যাপার আমারও একটু সন্দেহ সন্দেহ লাগতেছিল বাবা। হুঁশিয়ার সাহেব ধমকালেন, রাখো তোমার বাবা। তোমার বাবা যে আমার মায়ের চরিত্র নিয়ে কথা তুলেছে, শোনো না, এর একটা বিচার হোক আগে, পরে সব। কি আমার ভালো মানুষটা, তুমিও তো কম গালিগালাজ অপবাদ করো নাই আমারে, সেই ক্ষেত্রে ইহা কিছুই না। জয়তুন বেগম স্বামীকে চুপ করিয়ে মেয়ে জামাইয়ের দিকে দৃষ্টিপাত করলেন। আমার নাতি তো লাখে একটা, ওরে আর ওর জন্য কেন মানতেছ না? মা আমি মানছি না তা নয়, আমার সমস্যাটা অরুকে নিয়ে। আমি ভেবেছি এটা তন্ময়ের এক তরফ থেকে পছন্দ। ছোট থেকে তারা আপন ভাই বোনের মতো বড় হয়েছে।
হুট করে সেখানে বিয়েটা, তাও আবার বয়সের এতটা গ্যাপ, আমার কাছে মানানসই লাগেনি। তার উপর পরিবার, আমার যত্নশীল পরিবার হয়তো 2 ভাগ হতে পারে। আমি জানি তন্ময়ের জন্য অরুকে চাইলে আমার ভাই এক পায়ে রাজি হবে। সে তন্ময়কে খুব পছন্দ করে, কিন্তু তার স্ত্রী সুমিতা রাজি হবে না বোধহয়। সুমিতার মেজ ভাইয়ের একটা ছেলে আছে, সেই ছেলের জন্য অরুকে চেয়েছে। সেখানে সুমিতা তার মেয়ে দিতে রাজি। আমি বুঝেছি, তবুও মনে হয় না কোনো কাজ হবে, কারণ সুমিতা ছোট থেকে অবহেলায় বড় হয়েছে। আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর ভাইদের দেখানো ভালোবাসা দেখে সেটাকে সবকিছু ভেবে বসেছে। যতদিন তার ভুল না হয় ভাঙে, বিয়ে অসম্ভব। হুঁশিয়ার সাহেব বললেন, আনোয়ার জানে? মানে বাড়ির সবাই জানে? না, আমি আপনার মেয়ে আর তন্ময় ব্যাস, আর কেউ জানে না। আমি জানতে দেইনি। আমার ভাইগুলো পাগল, বিশেষ করে আনোয়ার। সে যদি এগুলো জানে, এই বিয়ে সম্পন্ন করেই ছাড়বে। তাতে স্ত্রীর সম্মতির অপেক্ষা করবে না, সংসার ভেঙে যাবে। তার বিন্দু মাত্র ভূক্ষেপ করবে না। কিন্তু তার বড় ভাই, তার একমাত্র গার্ডিয়ান হিসেবে আমি এমনটা একদমই চাই না। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন হুঁশিয়ার সাহেব। কাহিনী খুব জটিল এবং বড়, মাথাটা ধরে গিয়েছে তার। তিনি জয়তুন বেগমকে বললেন, 1 কাপ চা বানাইয়া দিতে বলো তো। জয়তুন বেগম চলে গেলেন। হুঁশিয়ার সাহেব শুধালেন, কি করতে চাও এখন? বুঝতে পারছি না। মুজাহিদ খুব আগে থেকেই তন্ময়কে মেয়ে জামাই করার আশায় ছিল। গতকাল শুনলাম কলি খুব পছন্দ করে তন্ময়কে। মোস্তফা সাহেবের মাথাটা বেশ ঝুঁকে গেল। এই ছেলেকে নিয়ে তিনি আর কত যন্ত্রণায় ভুগবেন। কিছু না করেও পরিবারের মধ্যে কূটনীতি করে চলছে। বাবা, আমি জানি মোজাহিদ ভাই রেগে যাবেন, কিন্তু আমার কিছুই করার নেই। খুব অসহায় হয়ে পড়েছি। কলি একটা অসাধারণ মেয়ে, আমার কোনো আপত্তি থাকতো না ওকে ছেলে বউ করে ঘরে আনতে, যদি সবকিছু নর্মাল থাকতো। আমার মনে হয় এই বিষয়ে খোলাখুলি কথা বলা দরকার মুজাহিদের সাথে, কিন্তু এখন নয়। তোমরা ঢাকা ফিরলে কথা বলবো, না হলে ঝগড়া বিবাদ হতে পারে। আপনার যা ভালো মনে হয় বাবা। ঠিক আছে, কিন্তু মনে রেখো, তোমার আমি ছাড়ছি না। হাত পা ধরে মেয়ে নিছ, আমার মেয়েকে হেনস্থা করার জন্য নাকি? মিটমাট কইরা নাও, নইলে মাইয়া আমার আমি বাড়িতে রাইখা দিমু। জি বাবা। মোস্তফা সাহেব উঠে বেরিয়ে পড়লেন। মাথায় জবেদা বেগম চিন্তিত চেহারায় দাঁড়িয়ে, দ্বিধার দেয়াল টপকে কিছু বলতে পারছেন না, আবার চুপও রইতে পারছেন না। স্বামীর পাশে দাঁড়াতে না পেরে তিনি খুব ব্যথিত অনুভব করছেন। এবার মোস্তফা সাহেব এগিয়ে গেলেন, নরম সুরে আবদার করলেন, 1 কাপ চা হবে? জবেদা বেগম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কথার মানে বুঝে মাথা দোলালেন। দ্রুত কণ্ঠে বললেন, আনছে এক্ষুনি। নিয়ে রুমে এসো, আমি অপেক্ষায় তোমার। মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় কাঁঠালতলিতে অবস্থিত একটি ইকো পার্ক। পর্যটন কেন্দ্র হিসেবে অন্যতম বিখ্যাত ইকো পার্ক। এই স্থানটিতে বর্তমানে রেস্ট হাউস ও রেস্টুরেন্ট রয়েছে। এই ইকো পার্কের অন্যতম আকর্ষণ হল মাধবকুণ্ড জলপ্রপাত। পরিকুণ্ড জলপ্রপাত শ্রী শ্রী মাধবেশ্বরের তীর্থস্থান এবং চা বাগান। ইকো পার্কে চলে গেলে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা অনায়াসে ঘোরা যাবে। এই স্বপ্নে বিভোর অরু। সে পারলে সব কয়টি জায়গা ঘুরত, কিন্তু তা কি আদৌ সম্ভব? মৌলভীবাজার জেলায় ঢুকেছে গাড়ি। আজ ড্রাইভিং করছে আকাশ। তন্ময় কপালে আঙ্গুল চেপে বসে, ভুরু চোরা কুঁচকে আছে সামান্য। হুট করে তার মাথা ব্যথা শুরু হয়েছে, ভীষণ মাথা ব্যথা। অরু নিজের কাঁধ ব্যাগে 2 ফ্ল্যাক্স এনেছে, একটা কফি আর একটা চাই। এখন সে তন্ময়কে সাধবে নাকি না? পুকুর পাড়ের ঘটে যাওয়া ঘটনার পর থেকে বেশ লজ্জায় পড়েছে সে। মুখ ফুটে কথা বলতেও দ্বিধাবোধ করছে। সে তো শুধু তন্ময়কে পুকুরে ফেলতে চেয়েছিল, অথচ কি থেকে কি হয়ে গেল তখন। সাবিহার পাশে কলি বসেছে, পেছনে রুবি, দীপ্ত এবং অয়ন, সামনে তন্ময় এবং আকাশ। কলি চিন্তিতভাবে সামনের তন্ময়ের দিক তাকাচ্ছে আর চোখে। অবশেষে লাজুক গলায় বলল, কপাল মালিশ করে দেবো একটু? গাড়ির মধ্যে নিস্তব্ধতা বয়ে গেল। সকলেই ঘুরে ফিরে আর চোখে তন্ময় এবং কলির দিকে তাকালো। কলি লজ্জায় মাথা নিচু করে ফেলেছে, মুখ তুলে তাকাতে অবধি পারছে না। তার ঠোঁট জুড়ে লাজুক হাসি, কিন্তু অরুণ মোটেও পছন্দ হলো না বিষয়টা।
পরে ভাবলো কলি তার মতো তন্ময়েরও আপনজন, বোন হিসেবে বলতেই পারে, তাতে নেগেটিভ ভাবার কিচ্ছু নেই। নিজেকে বুঝিয়েও কেন যেন মন বুঝতে নারাজ। পরপর তন্ময়ের প্রত্যাখ্যান শোনা গেল, তার নালিশ লাগবে না। এবার সাবিহা অরুর হয়ে বলল, ওরও কফি এবং চা দুটোই এনেছে, খাবে? গরম গরম কফি খেয়ে দেয়, ভালো লাগবে। তন্ময় কিছুক্ষণ চুপ রইল, তবে সময় নিয়ে মাথা দোলালো। একটু কফি খেলে মাথা ব্যথা কমতে পারে। অয়ন হাসি মুখে বলল, অরু, আমার জন্য প্লিজ। অরু হেসে উঠল। ঠিক আছে। আকাশ বলল, আমার জন্যও। অরু শব্দ করে হাসল। আচ্ছা। এবার দীপ্ত রুবিও খাবে বলছে, শুধু কোলে কিছু বলছে না, চুপচাপ এক কোণায় বসে লক্ষ্মী মেয়েদের মতো। অরু তাকে জিজ্ঞেস করলো, আপু খাবে? না, আমি ঠিক আছি। সাবিহা বলল, কেন? খা কলি, ভালো লাগবে। আচ্ছা। অরু অবাক হলো বটে, সে জিজ্ঞেস করতেই খাবে না বলে দিল। সাবিহা জিজ্ঞেস করতেই হ্যাঁ বলে দিল। বিষয়টি কি? তবে ওরও গুরুত্ব দিল না। সবাই পর্যাপ্ত পরিমাণে কফি পেল। ওরও নিজের কফি শেষ করে বাহিরে নজর দিল। জানালা ভেদ করে দেখতে লাগলো সবুজের সমাহার। মনে হচ্ছে সে সবুজের পৃথিবীতে চলে এসেছে। চারপাশের সবকিছু সবুজ আবডালে সাজানো। বড় বড় সবুজ গাছগুলোকে লাগছে সবুজ পাহাড়। উঁচু উঁচু পর্বতে সবুজ ঘাসের মেলা। অরুর ইচ্ছে করলো ছুটে যেতে সেই সবুজের দেশে। নগ্ন পায়ে হাঁটতে ইচ্ছে করলো, সবকিছু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। উপজেলা বড়লেখার কাঁঠালতলিতে পৌঁছতে পৌঁছতে 4টে বেজে গিয়েছে। আর বেশি দেরি নেই, সামনেই ইকো পার্ক। কিছু মুহূর্তেই অপেক্ষা এখন। সাবিহা নিজের ছোট ব্যাগ কাঁধে নিয়েছে, সেটা দেখে ওরও নিজের ব্যাগ কাঁধে নিয়েছে, যেমন এখন থেকেই তৈরি হচ্ছে বেরোনোর জন্য। দূর থেকে ইকো পার্কের গেট দেখা যাচ্ছে। গাড়ি পার্ক করে নিজেদের ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে এসেছে প্রত্যেকে। অরু সকলকে পেছনে ফেলে আগে হেঁটে চলে যাচ্ছিল। হঠাৎ টান অনুভব করলো ব্যাগে। তন্ময় পেছন থেকে তার ব্যাগ টেনে ধরেছে। মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু তন্ময় তাকে কেন ধরেছে বলেনি। সে তখন ড্রাইভার চাচার সঙ্গে কথা বলতে ব্যস্ত। আসমানের অবস্থা তেমন ভালো দেখাচ্ছে না। ধীরে ধীরে পরিষ্কার আকাশে ছোট ছোট মেঘ জমতে শুরু করেছে। ড্রাইভার বলছে আজ না যাওয়াই বেটার, কিন্তু অরুর জেদের বসে সকলকে যেতেই হবে। হাঁটা ধরল সামনে, কিছুটা হেঁটে চলে এলো মাধবকুণ্ড ইকো পার্ক গেটের সামনে। ইটের তৈরি গেট, গেটের উপরে সাদাই কালো রঙে লেখা বন বিভাগ মাধবকুণ্ড ইকো পার্ক। ছোট করে কাঁচি গেট রয়েছে চারপাশের ইটের মধ্যেখানে। গেটের ভেতরে আকাশি রঙের টি শার্টের সাথে কালো প্যান্ট পরে চেয়ার পেতে দারোয়ান বসে, হাতে লাঠি। 10 টাকার টিকিট কাটে জনপ্রতি একজন করে, মোট 8টি। নিজেদের টিকিট নিয়ে ঢুকে পড়ে। ঢুকতেই ওরও দৌড় লাগাই সঙ্গে দীপ্ত। দুপাশে সবুজ গাছ, মধ্য দিয়ে যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা। পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছে। দেখা মিলছে নানান জাতের মূর্তি। রয়েছে বসার সিট। সাবিহা আর চোখে দৌড়ে ছুটে চলা অরুর দিকে তাকালো। তারও ইচ্ছে করছে দৌড়তে, কিন্তু নিজেকে আটকে রাখলো। তার পাশেই অয়ন দাঁড়িয়ে। অয়নের কাঁধে একটা ব্যাগ, সাথে তার হাতেও। হাতের ব্যাগটা সাবিহার। অয়ন আড়ালে তার কাছ থেকে নিয়ে নিয়েছে, যেন এতটুকু ঘরের ব্যাগ সাবিহা ক্যারি করতে পারবে না। আমার ব্যাগ আমাকেই দাও। আমি নিলে কি সমস্যা? সমস্যা নেই। তাহলে উফ, দিবি তুমি? সাবে আপু, ব্যাগটা আমি নিই। কি হয়েছে? আমার এতটুকু ওজনের ব্যাগ নিতে কোনো সমস্যা হচ্ছে না। সাবিহা ভীষণ রেগে গেল। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে উঠছে। এই যে হুট করে অয়ন তাকে আপু ডাকে, এটা কতটা লজ্জায় ফেলে ইদানিং তাকে, সেটা কি ছেলেটা জানে? আকাশ বিরক্ত সুরে বলল, একটা তোর জন্য দেরি করছে, এটা খারাপ কি? ছোট ভাই হিসেবে এতটুকু করতেই পারে। অয়ন মিষ্টি করে হাসল। সাবিহা হল হলিয়ে অয়নকে পিছু ফেলে চলে গেল। ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকে না কেন তাহলে? ডিস্টার্ব কেন করে সাবিহাকে প্রতিনিয়ত? পেছনে অয়ন চিহুপায় কামড় বসালো। মজা করতে গিয়ে দাগিয়ে দিয়েছে। আকাশ না জেনে সেখানে কেরোসিন ঢেলে দিয়েছে। এখন অয়নকে বেশ কাঠখড় পোহাতে হবে তার মহারানীকে বানাতে। গেট থেকে 10 থেকে 15 মিনিট হাঁটলেই দেখা মিলল
সেই আশ্চর্য সৌন্দর্যের নিদর্শন মাধবকুণ্ড জলপ্রপাত। পাথারিয়া পাহাড়ের গা বেয়ে মাধবকুণ্ড জলপ্রপাতের সৃষ্টি। গঙ্গামারায় প্রবাহিত হয়ে যাওয়া জলধারা প্রায় 162 ফুট উচ্চতা থেকে মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে এই জলপ্রপাত। দৈর্ঘ্য প্রায় 83 মিটার উঁচু পাথরের টিলার ওপর থেকে অবিরাম গতিতে ঝর্ণা আছড়ে পড়ছে নিচে। প্রায় 180 ফুট উপর হতে অবিরাম গতিতে জলরাশি নিচে পতিত হওয়ার ফলে নিচে সৃষ্টি হয়েছে একটি কুণ্ড। আর এই কুণ্ডের প্রবাহমান বারিশার মতো স্রোতধারা শান্তির বাড়িধারার মতো মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে। শান্তির প্রতীক। অরুর চোখ জুড়িয়ে গেল এই সৌন্দর্যে। পাশেই প্রত্যেকে নিজেদের ব্যাগপত্র রেখেছে। অরু নিচেরটা ফেলে পাশে দাঁড়ানো তন্ময়কে প্রশ্ন করল, এটা কতটা উঁচু তন্ময় ভাইয়া? কত উঁচু থেকে পানি পড়ছে? 162 ফুট থেকে। শুনেছি ঝর্ণার আশেপাশে নাকি একটি কাপ থাকে, যেখানে কাপড় চোপড় বদলায়। তন্ময় হাতের ইশারায় কৌতূহল অরুকে দেখালো। মনে হচ্ছে পাথরের তৈরি একটা গুহা, ভয়ঙ্কর গুহা যার নাম কাব। কি সুন্দর! সেখানে যাওয়া যাবে? আমি ঢুকে দেখতে চাই। বেশি করলে এক্ষুনি তোকে বের করে দিব। অরু মুখ ভেঙালো আড়ালে, পরপর আবার বলল, তন্ময় ভাই, আপনি এখানে এই ঝর্ণায় দাঁড়িয়ে গোসল করেছেন? আমি শুনেছি এখানে গোসল করে। আমি ভিজতে চাই। ঝর্ণায় যাবার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল। এখান থেকে দেখ। অরুর চোখ জোড়া রসগোল্লার মতো বড় হয়ে গিয়েছে। যে কোনো সময় বেরিয়ে আসবে। কত কষ্ট করে জলপ্রপাতের সামনে এসে দূর থেকে দেখবে। এটা আদেও সম্ভব? তন্ময়কে অগ্রাহ্য করে দ্রুত পায়ে যেতে নিয়েছিল। তন্ময় ধমকে উঠল, এই তুই দাঁড়া, ওখানে যাবি না। কেন? আল্লাহ, কেন? পানিতে না নামলে মজা কোথায়? ওই আকাশ ভাইয়া। আকাশ চোখ জোড়া পিটপিট করলো। অরুর অসহায় চোখ জোড়া লক্ষ্য করে বলল, পাথরগুলো কি ছিল? তুই যেই তুরে পরে টরে যাবি। না না, করবো না। ওই যে সাবিহা আপু যাচ্ছে, অয়ন ভাইয়া, দীপ্ত, সবাই যাচ্ছে, আমিও যাবো। প্লিজ। বলি তো তন্ময়ের পাশে দাঁড়িয়ে, ও তো যাচ্ছে না, তুইও দাঁড়িয়ে থাক। অরু কলির দিকে তাকালো। তন্ময়ের পাশেই দাঁড়িয়ে নতুন বউয়ের মতো। বিরক্ত অরুর চোখ জোড়া জলে চিকচিক করছে। অসহায় বেদনাময় মুখশ্রী দেখে তন্ময়ের শক্ত হৃদয় হয়তো কিছুটা নরম হলো। বলল, সাবধানে যা। অরু মুহূর্তেই হেসে এগিয়ে গেল। ঠিকই বলেছে তন্ময়, ভীষণ পিচ্ছিল, দুর্গম ও বটে। অতি সাবধানে এক একটি স্টেপ নিতে হচ্ছে। যে কোনো সময় পড়ে যেতে পারে। অরু জুতো জোড়া খুলে ফেলল। তন্ময় চেঁচাবে তার পূর্বেই অরুর তড়িঘড়ি করে পানিতে পা ভিজিয়ে দিল। ঠান্ডা পানি। সেখানে পা ভিজিয়ে রাখতেই মন ব্যাকুল হয়ে পড়ল। অরুর থেকে বেশ কিছুটা দূরে সাবিহা। সাবিহার পেছনে অয়ন। সে ভয়ে আছে সাবিহা পড়ে যাবে বা কিছু একটা হয়ে না যায়। সাবিহা চারপাশ ঘুরে একটা পাথরে বসলো। অয়ন পাশের পাথরে বসলো। দুজনের চাহনি ঝর্ণায়। জলরাশি অবিরাম ধারায় নিচে পড়ছে। সৌন্দর্যের যেন কমতি নেই এখানে। যেখানে চোখ চাই সৌন্দর্য। অয়ন হুট করে প্রশ্ন করল, তোমার পছন্দের প্লেস আছে যেখানে তুমি এখনো যেতে পারোনি, তবে যেতে চাও? ছোট ভাইয়া, পাহাড়ি অঞ্চলে যাওয়া হয়নি। অয়ন কেসে উঠল। ছোট ভাইয়া ডাকটা ভালোভাবে হজম হচ্ছে না। তবুও নিজেকে ঠিকঠাক রেখে বলল, আমি গেছি বেশ কয়েকবার। অনেক ঘুরেছো দেখছি। ছোট্ট ভাইয়া, অনেক ঘুরেছি, তবে তোমার সঙ্গে ঘুরতে পারাটাই সব থেকে প্রিয়। ওসব তুচ্ছ। তুমি সেলিং এর কাজ কেন করছো না? এইভাবে মিঠাই মেরে কাস্টমার জোগাতে পারবে। তুমি সেই কাস্টমার হলে আমি মিঠাই মারতে রাজি। ধুর। অয়ন হাসল। শরীরের ওপর অংশ নুইয়ে হাতের মুঠোয় পানি নিল এবং সাবিহার মুখে ছুঁড়ে মারল। আচমকা আক্রমণে সাবিহার চোখ মুখ ভিজে গিয়েছে। এক ফোঁটা পানি ঠোঁটে পড়ে আছে, ঠিক মধ্যিখানে। অয়ন সেখানেই বেকুবের মতো তাকিয়ে রইল। ওই পানির ফোঁটার ওপর তার বেশ হিংসা হচ্ছে। দৃষ্টি সরাতে পারছে না যেন। সাবিহা বিষয়টি খেয়াল করেনি হয়তো। সে নিজেও পানি অয়নের গায়ে ছুঁড়ে মারল। অয়নের শার্ট অনেকাংশে ভিজে গেল। সে হেসে সাবিহার দিকে আবারও পানি ছুড়ল। সাবিহাও ছুড়ল।
দুজনের পানি ছোড়াছুড়ি একটি খেলায় পরিণত হলো। হাসি ঠাট্টা তামাশার মধ্যে সাবিহা ঘুরে বসলো তার সামনের ছেলেটি বয়সে তার থেকে ছোট। ভুলে বসলো প্রতিবেশী পরিবার। এই মুহূর্ত শুধু তার এবং অয়নের।